আসসালামু আলাইকুম। নবম শ্রেণী, দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থী সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের যেটা গণিত বা ম্যাথ বা জেনারেল ম্যাথ যেটাই বলে থাকো না কেন, সেটার অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, নবম অধ্যায়, যার নাম ত্রিকোণমিতিক অনুপাত। এই অধ্যায়টা আজকে আমরা শুরু করব। খুবই ইন্টারেস্টিং এবং মজার একটা অধ্যায়। আশা করি পুরো অধ্যায়টা তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তো সম্পূর্ণ অধ্যায়টা শেষ করার জন্য আমরা বেশ কয়েকটা লেকচারে অধ্যায়টাকে বিভক্ত করব। তো সবগুলো লেকচার যদি সাথে থেকে ভালো করে দেখে বুঝে নাও, তারপর লিখে লিখে প্র্যাকটিস করো, তাইলেই তোমার কিন্তু সর্বোচ্চ উপকার হবে। তো তোমাদের নবম অধ্যায়ে দুইটা অনুশীলনী আমরা আজকে লেকচার 1-এর মাধ্যমে 9.1 যেটা সেটা শুরু করব। তো প্রথমে আমরা কিছু বেসিক জিনিস জানিয়ে নিই। দেখো, ত্রিকোণমিতি, ঠিক আছে, আমাদের অধ্যায়টার নাম হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে আগে ত্রিকোণমিতি শব্দটা একটু দেখো। ইংরেজিতে বলা হয় ট্রিগোনোমেট্রি, যার বাংলা হচ্ছে ত্রিকোণমিতি। তো এটা গ্রিক শব্দ। তুমি যদি এমনিতে একদম ভেঙে ভেঙে বিশ্লেষণ করো, যে ট্রি মানে হচ্ছে তিন, ট্রি মানে কি তিন। তারপরে দেখো গণ অর্থ হচ্ছে ধার বা বাহু, ধার বা বাহু। তাহলে দেখো তো, তিন বাহু দিয়ে কি জ্যামিতিক আকার গঠিত হয়? আমরা অবশ্যই ছোটবেলার দিকে চিনি ত্রিভুজ, তাই না? তাহলে এই যে আমাদের যে ট্রিগন শব্দটার অর্থ কি? একটা গ্রিক শব্দ, সেটার বাংলা অর্থ হচ্ছে ত্রিভুজ। আর মেট্রন একটা গ্রিক শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে পরিমাপ। তাহলে ট্রি মানে তিন, গণ মানে ধার বা বাহু, ট্রিগন মিলে হচ্ছে ত্রিভুজ, আর মেট্রন মানে পরিমাপ। তাইলে ত্রিভুজ সংক্রান্ত পরিমাপ, সেই শব্দটা থেকে আমাদের কি আসছে? ট্রিগোনোমেট্রি শব্দটা নেওয়া হয়েছে, গ্রিক শব্দ। ট্রি মানে তিন, গণ মানে ধার, ট্রিগন মানে তিন ধার বা তিন বাহু বিশিষ্ট একটা জ্যামিতিক আকার, সেটা অবভিয়াসলি ত্রিভুজ। আর মেট্রনের অর্থ হচ্ছে পরিমাপ। তাহলে ট্রিগোনোমেট্রি শব্দটার উৎস হচ্ছে ট্রিগন এবং মেট্রন, এই দুইটা শব্দ, যার বাংলা হচ্ছে আমরা বলি ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতি মূলত শব্দটার বিশ্লেষণ করলে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজের বাহুগুলা পরিমাপ সংক্রান্ত কারণেই ত্রিকোণমিতি আমাদের উদ্ভব হয়েছে। কিন্তু এখন শুধু ত্রিভুজের বাহু এবং কোণ নিয়ে আলোচনার মধ্যে সীমাবদ্ধ নাই। দেখো, ত্রিকোণমিতি এবং ত্রিকোণমিতিক ফাংশনের বহুবিধ ব্যবহার রয়েছে। শব্দ এবং আলোক তরঙ্গ, আমরা তো ফিজিক্সে পড়ি শব্দ এবং আলোক তরঙ্গ, এগুলার যে গতি বিশ্লেষণ করে আমাদের কিন্তু অনেক বৈজ্ঞানিক আবিষ্কার হয়েছে, তাই না? এই সবগুলাতে আমরা একটু পরে দেখতে পাবো যে ত্রিকোণমিতিতে দুইটা বিশেষ অনুপাত আছে। এর মধ্যে একটা হচ্ছে সাইন, আরেকটা হচ্ছে কোসাইন। এগুলো একদম মৌলিক ভিত্তি হিসাবে ব্যবহার হয়। তুমি শব্দের তরঙ্গ বিশ্লেষণ করতে যাচ্ছ, আলোক তরঙ্গ বিশ্লেষণ করতে যাচ্ছ, ত্রিকোণমিতি ছাড়া অসম্ভব। কারণ এদের যে তরঙ্গের যে গতি বিশ্লেষণ করতে যাবা, একদম মেন বেসমেন্ট হিসেবেই ত্রিকোণমিতিক যে দুইটা ফাংশন, সাইন ফাংশন, কোসাইন ফাংশন, এগুলো ব্যবহার করতেই হবে। কারণ ওদের গতিপথ সাইন কোসাইন ফাংশনের গতিপথের মতোই। সুতরাং এটা আমাদের মৌলিক ভিত্তি হিসেবে কাজ করে, বিশেষ করে পর্যাবৃত্ত গতি বিশ্লেষণে। শব্দের গতি বলো, আলোক তরঙ্গের গতি বলো, সবগুলাই পর্যাবৃত্ত গতি। আমরা এগুলো পরে আরো বেশি বিস্তারিত জানতে পারবো। এছাড়াও দেখো, গ্রহ উপগ্রহের দূরত্ব, যে পৃথিবীর দিকে সূর্য কতটুক দূরে, এটা কিন্তু ফিতা দিয়ে পরিমাপ করা সম্ভব নয়, তাই না? যে তুমি এখানে দাঁড়াইলা, একটা ফিতা ধরলা, আমি সূর্যে গিয়ে বললাম যে ফিতার অপর প্রান্ত আমি ধরতেছি, তারপর পরিমাপ করে ফেললাম, এটা কিন্তু সম্ভব না। কিভাবে সম্ভব? ত্রিকোণমিতি ব্যবহার করে না। আচ্ছা, তারপরে নৌবাহ বিজ্ঞান, এই যে জাহাজ চলাচল করে সমুদ্র পথে, তাই না? সমুদ্রের একটা স্থান থেকে জাহাজটা কতটুক দূরে আছে, সেটা ফিতা দিয়ে পরিমাপ করা সম্ভব না। তারপর উপকূল, যে জাহাজ একটা স্থানে অবস্থান করতেছে, সামনে নিকটবর্তী উপকূল কতটুক দূরে, একটা জাহাজ থেকে আরেকটা জাহাজ কতটুক দূরে, সেগুলা নির্ণয় কি ব্যবহার হয়? ত্রিকোণমিতি ব্যবহার হয়। তারপরে যারা স্থপতিবিদ, যারা বড় হয় আর্কিটেক্ট হয়, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করতে বা নকশা করতে আমাদের কি দরকার? ত্রিকোণমিতি ব্যবহার হয়। এছাড়া পর্বত শৃঙ্গ, টাওয়ারের উচ্চতা, সমুদ্র বিজ্ঞানের জোয়ার ভাটা, জলোচ্ছ্বাসের উচ্চতা ইত্যাদি নির্ণয়ে ত্রিকোণমিতি ব্যবহার হয়।
তাহলে দেখতেই পাচ্ছ ত্রিকোণমিতির বহুবিধ ব্যবহার রয়েছে। তো সুতরাং যদি আমরা ত্রিকোণমিতি ভালো করে জানতে পারি বা শিখতে পারি, আমরাও ওইসব ক্ষেত্রে যখন কর্মক্ষেত্রে যদি ওইসব স্থানে গমন করি বা জব করি, আমাদের হয়তো ব্যবহার করা লাগবে, বাট আমরা যদি ভালো করে শিখে নিই ইনশাল্লাহ আমরা সফল হব। তাহলে ত্রিকোণমিতি শিখতে যাওয়ার আগে আমাদের যে জিনিসটা সম্পর্কে একটু জানা লাগবে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের বিভিন্ন বাহু ও কোণের পরিচিতি। সমকোণী ত্রিভুজ, তোমাদের কাউকে জিজ্ঞাসা করলে অনেকে বলে ফেলে যে 3টা কোণ সমান হইলে সমকোণী ত্রিভুজ। আসলে এরকম না। যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি তাকে আমরা কি বলি? সমকোণী ত্রিভুজ বা একটা কোণ এক সমকোণ। ঠিক আছে? আচ্ছা, তাহলে ত্রিভুজের 3টা বাহু, সমকোণী ত্রিভুজেরও 3টা বাহুই থাকবে। এই যে চিত্রে একটা দেখতে পাচ্ছ, এই যে এইটা দ্বারা একটা রেখা আরেকটা রেখার সাথে যদি পরস্পর লম্ব হয় তাইলেই তো একটা সমকোণ উৎপন্ন হয়। আর এই যে এই চিহ্নটা হচ্ছে সমকোণের প্রতীক। তোমার যদি অঙ্কনে হয়তো দেখা গেল যে একটু তোমার কাছে চোখে দেখে মনে হচ্ছে যে না 90 ডিগ্রি হচ্ছে না, মনে হয় এখানে কত ডিগ্রি কোণ বুঝতে পারতেছি না, 90 ডিগ্রির কাছাকাছি মনে হচ্ছে, বাট এই চিহ্নটা যদি থাকে, এই যে এদিকে একটা দাগ এদিকে একটা দাগ, তাইলেই এটা তুমি বুঝতে হবে এটা 90 ডিগ্রি বা এক সমকোণ। কেন? এটা হচ্ছে এক সমকোণের নির্দেশক চিহ্ন, এক সমকোণের নির্দেশক চিহ্ন। ঠিক আছে? তাইলে এই যে এটা হচ্ছে এখানে সমকোণ, কারণ এইটা দ্বারা আমরা সমকোণ নির্দেশ করি, এই চিহ্নটা দ্বারা আমরা কি নির্দেশ করি? সমকোণ নির্দেশ করি। তাহলে একটা ত্রিভুজের 3টা বাহু, সমকোণী ত্রিভুজেরও যেহেতু এটা একটা ত্রিভুজ, ওরও কয়টা বাহু থাকবে? 3টা বাহু। এর মধ্যে কোনটাকে আমরা অতিভুজ বলি? যেটা 90 ডিগ্রি সেই কোণের যে বিপরীত বাহু আছে। দেখো একটা কোণের জন্য, দেখো এই যে এই কোণটার কথা তুমি যদি চিন্তা করো, এই কোণের এই যে এই বাহু আর এই বাহু হচ্ছে এটা সাথে লাগানো, তাই না? সাথে লাগানো বাহুকে আমরা বলি সংলগ্ন বাহু। একটা কোণের 2টা বাহু যদি পরস্পর একটা বিন্দুতে মিলিত হয় বা 2টা রেখা যদি পরস্পর একটা বিন্দুতে মিলিত হয় তাইলে তো একটা কোণ উৎপন্ন হয়। যেই 2টা বাহু দ্বারা কোণটা উৎপন্ন হচ্ছে বা যে 2টা রেখা দ্বারা কোণটা উৎপন্ন হচ্ছে তাদেরকে বলা হয় সংলগ্ন বাহু। সংলগ্ন মানে কি? সাথে লাগানো বা সাথে সংযুক্ত বাহু। আর ত্রিভুজের 3 বাহুর মধ্যে সংলগ্ন বাহু হবে 2টা, আর বাকি যেটা সেটা বিপরীত পাশে অবস্থান করে, সেই জন্য সেটাকে আমরা কি বলি? বিপরীত বাহু। তাইলে একটা সমকোণী ত্রিভুজে আমরা তো অবভিয়াসলি বুঝতে পারবো কোনটা সমকোণ, অবশ্যই সমকোণের চিহ্ন দেওয়া থাকবে বা উল্লেখ থাকবে, তুমি দেখেই বুঝতে পারবা যে এটা 90 ডিগ্রি। আর ত্রিভুজের 3 কোণের সমষ্টি তো আমাদের 180 ডিগ্রি, তাই না? তাহলে একটা কোণ 90 ডিগ্রি হইলে বাকি 2টা মিলে হবে 90। তাহলে বাকি 2টার পরিমাপ কিন্তু যে 3টাই 90 এমন তো সম্ভব না, কারণ 3টা 90 হলে 90 90 90 মিলে 270 হয়ে যাচ্ছে, কিন্তু 3 কোণের সমষ্টি তো 180 সমান। সেই জন্য কোনটা 90 এটা চিত্র দেখেই তুমি বুঝতে পারবা, বা তোমার নিজেকে যদি অঙ্কন করতে হয় তাহলে তো তুমি আরও ভালো করে জানবা যে এটা 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রির সাথে কিন্তু 2টা সংযুক্ত বাহু থাকবে, ওদেরকে আমরা বলি সংলগ্ন বাহু। আর যেটা অপোজিট সাইডে ওর সাথে যুক্ত না সেটাকে আমরা বলি বিপরীত বাহু। তাই একটা সমকোণী ত্রিভুজের সমকোণ বা 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে আমরা কি বলি? অতিভুজ বলি। ইংরেজিতে কি বলা হয়? হাইপোটেনিউস। ইংরেজি মনে রাখা এতটা জরুরি না, বাট আমাদের বাংলাটা মনে থাকলে হইল। তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কি বলা হয়? অতিভুজ বলা হয়। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু সাথে লাগানো 2টা, ওইগুলা না, বাকিটা সেটাকে আমরা কি বলি? অতিভুজ বলি। তাহলে আমরা নিশ্চয়ই অতিভুজ চিনতে পারবো একটা সমকোণী ত্রিভুজে। তারপর বাকি থাকলো আরো 2টা বাহু। তারপর যে আরো 2টা বাহু বাকি থাকে এদের একটাকে আমরা বলি সন্নিহিত বাহু বা ভূমি, আরেকটাকে বলি বিপরীত বাহু বা লম্ব। তাইলে সমকোণী ত্রিভুজের তো 3টা বাহু, অতিভুজ কোণটা যেটা 90 ডিগ্রি বা এক সমকোণ তার বিপরীত বাহুটা অতিভুজ, যেটা 90 ডিগ্রি বা এক সমকোণ তার বিপরীত বাহুটা অতিভুজ। তারপর আরো 2টা বাহু বাকি থাকলো, এদের একটাকে আমরা কি বলি? সন্নিহিত বাহু বা ভূমি।
সন্নিহিত বাহু অনেকে ডাকে, ভূমিও অনেকে ডাকে। আর বিপরীত বাহু বাকিটাকে অনেকে লম্ব ডাকে। এখন তোমার যে 90 ডিগ্রি বাদে যে আরো দুইটা কোণ বাকি আছে, এখন তুমি কোনটাকে বিবেচনা করবা? আমরা যে ত্রিকোণমিতিক অনুপাত আমাদের অধ্যায়টার নাম, তাই না? আমরা তো জানি যে অনুপাত মানে কি? অনুপাত মানে একটা ভগ্নাংশ। অনুপাত আমরা একটা অধ্যায়ও কিন্তু পড়ছি, A:B, এই যে এটাকে অনুপাত বলা হয়। দুইটা সংখ্যার মধ্যে একটা অনুপাত, একই জাতীয় এবং একই এককে প্রকাশিত দুইটা সংখ্যা বলতে পারো, রাশিও বলতে পারো, প্রতীকও বলতে পারো, এদের মধ্যে অনুপাত। এই অনুপাতটাকে আবার ভগ্নাংশে প্রকাশ করা যায়, ঠিক আছে? তাহলে আমরা ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে ত্রিভুজের কোণের অনুপাত নিব। তাহলে যেই কোণ বিবেচনা করব, তুমি যদি এই কোণটা বিবেচনা করো, তখন অতিভুজ নির্দিষ্ট, যেটা সমকোণের বিপরীত বাহু। অতিভুজ নির্দিষ্ট, এছাড়া যে আরো বাকি দুইটা বাহু থাকে, তখন তুমি কোনটা বিবেচনা করবা? তুমি যদি এই কোণ বিবেচনা করো, তাহলে এই কোণের সাথে যে বাহুটা সংযুক্ত অতিভুজ বা নির্দিষ্ট, ওইটা বাদ দিয়ে যে বাহু, সেটাকে আমরা বলবো সন্নিহিত বাহু বা ভূমি। আর এই কোণের যে বিপরীত বাহু, এই কোণেরও তো সংলগ্ন দুইটা, একটা তো অতিভুজ আর একটা সন্নিহিত বাহু বা ভূমি। এই যে সূক্ষ্মকোণটা আমরা নিব, একটা কোণ 90 ডিগ্রি হইলে যে বাকি দুইটা কোণ তারা কিন্তু অবশ্যই সূক্ষ্মকোণ হবে। সূক্ষ্মকোণ মানে কি? 0 এবং 90 এর মধ্যবর্তী। একটা একাই 90 হয়ে গেলে বাকি কারো কিন্তু 90 হওয়ার সুযোগ নাই। সেকেন্ড, আরেকটা কোণ যদি 90 হয়, তাহলে 90 মিলা 180 হয়ে যাচ্ছে। ও তো তখন রাগ করবে যে আমার ভাগ কই, 3 ভাই মিলে 180, তাই না? 2 ভাই যদি 90 নিয়ে নেয়, বাকি 1 ভাই বঞ্চিত হবে। সেই জন্য 3টাই 90 হওয়ার কোনো চান্স নাই, 2টাই 90 হওয়ার চান্স নাই, জাস্ট একটা কোণই 90 ডিগ্রি হওয়া সম্ভব। তাহলে বাকি দুইটা অবশ্যই সূক্ষ্মকোণ হবে। তাহলে তোমার সন্নিহিত বাহু কোণটা হবে? কোণ হিসেবে কাকে বিবেচনা করতেছো তুমি? যদি এই থিটা কোণটাকে যদি নাও, এই থিটা কোণটাকে যদি নাও, তাইলে ওর সাথে লাগানো বাহুটা হবে সন্নিহিত বাহু বা ভূমি, আর ওর বিপরীত পাশে যে বাহুটা অবস্থান করতেছে সেইটা হবে বিপরীত বাহু বা লম্ব। সন্নিহিত বাহুকেই ভূমি বলা হয়, বিপরীত বাহুকেই লম্ব বলা হয়। আবার যদি তুমি এই কোণটা বিবেচনা করো, তখন তোমার এই যে বিসি হবে সন্নিহিত বাহু। এই কোণের ক্ষেত্রে বিসি হবে সন্নিহিত বাহু। আমরা অনেকগুলো ত্রিভুজ দিয়ে ব্যাপারটা আরো ক্লিয়ার করে নিব। এই কোণের ক্ষেত্রে বিসি হবে সন্নিহিত বাহু, আর এই কোণের ক্ষেত্রে এই যে এবি হবে বিপরীত বাহু বা লম্ব। আর অতিভুজ তো সব সময় ফিক্সড। এই কথাগুলো এখানে বলা আছে। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়, ইংরেজি হাইপোটেনিয়াস। তারপরে হচ্ছে অতিভুজ সংলগ্ন বাহু দুইটার একটাকে সন্নিহিত বাহু বলা হয়, আর যে বাকিটা সেটাকে বলা হয় বিপরীত বাহু, ঠিক আছে? এই যে অতিভুজের সাথে তো দুইটা বাহু, একটা হচ্ছে বিপরীত বাহু বা লম্ব, আর একটা হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি। আচ্ছা, যে কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করা হয় তার বিপরীত বাহুকে লম্ব বা বিপরীত বাহু বলা হয়। অতিভুজ লম্ব বাদে অপর বাহুকে ভূমি বা সন্নিহিত বাহু বলা হয়। এখন আমরা যদি একটা চিত্রের মাধ্যমে জিনিসটা আরেকটু বুঝে নিতে চাই, সেই ক্ষেত্রে দেখো, আমি তোমাদের বোঝানোর জন্য এখানে একটা চিত্র অঙ্কন করতেছি। আচ্ছা, এখানে দেখো, আমরা এই কোণটাকে আমরা থিটা হিসেবে নিলাম। এখন এখানে আমাদের কোনটা হবে লম্ব, কোনটা হবে ভূমি। আচ্ছা, এই যে এটা কিন্তু সমকোণের চিহ্ন, তার মানে যদি এটাকে নাম দাও পি কিউ আর, তাহলে বলো তো এখানে অতিভুজ কোনটা হবে? এই ক্ষেত্রে অতিভুজ হবে কিন্তু আমাদের এই যে 90 ডিগ্রি, এটার বিপরীত বাহু কোনটা? পি কিউ। এই চিত্রে অতিভুজ হবে হচ্ছে পি কিউ। আচ্ছা, তারপরে দেখো, আমরা কোণ হিসেবে বিবেচনা করতেছি একটা, যে কোনো একটা কোণ নিতে হয়। সূক্ষ্মকোণ দুইটা, যে কোনো একটা কোণে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে হয়। আমরা যদি কোণ নেই এইটা, তাহলে পি কিউ তো অতিভুজ ফিক্সড, তাইলে থিটা কোণের সাথে কোণটা আছে? থিটা কোণের সাথে আছে কিন্তু পি আর। তাহলে পি আর কে আমরা কি বলবো? সন্নিহিত বাহু। পি আর কে আমরা কি বলবো? সন্নিহিত বাহু। সন্নিহিত বাহুর আরেকটা নাম কি? ভূমি।
সন্নিহিত বাহুর আরেকটা নাম কি ভূমি, সেটা আমাদের চিত্রে কোনটা পি আর। আরেকটা কি বাকি আছে বিপরীত বাহু, বিপরীত বাহুর অপর নাম কি লম্ব, বিপরীত বাহুর অপর নাম কি লম্ব, সেটা এই চিত্রে কোনটা, এই চিত্র হচ্ছে কিউ আর। আমাদের মধ্যে একটা ভুল ধারণা থাকে যে লম্ব মানেই একদম খারাপভাবে দাঁড়ায় আছে, এটা না, কিন্তু এটাকে আমাদের দেশে হয়তো লম্ব বলে, আগের থেকে চলে আসছে বাংলা ভাষায়, কিন্তু এটাকে মনে করো যে ওয়েস্টার্ন কান্ট্রি বলো বা ইংলিশে ওরা কিন্তু বলে হচ্ছে অপোজিট সাইড। আর সন্নিহিত বাহুটাকে ইংরেজিতে তো ওরা বলে, ইংরেজিতে বলে তার মানে ঠিকই বলে, বাংলাতে বললে একটু মিসকনসেপশন থাইকা যায়। আমরা তো নর্মালি ভূমি মানে একদম ভূ সমতল বরাবর চিন্তা করি, কিন্তু ত্রিভুজের ক্ষেত্রে এই জন্য বাংলাটা এই ক্ষেত্রে আমার মতো অ্যাপ্রোপ্রিয়েট না। তোমার যে নতুন সিলেবাস চালু হয়েছিল সেখান থেকে কিন্তু এই দুইটা শব্দ আস্তে আস্তে উঠে দেওয়ার একটা প্ল্যান ছিল, বাট যাই হোক আমরা আবার পুরাতন সিলেবাসে ফেরত আসছি। তাইলে আমাদের কোন বিবেচনা করতে হচ্ছে কোনটা তার উপর নির্ভর করবে। সমকোণী ত্রিভুজ অতিভুজ নির্দিষ্ট, যেই কোন বিবেচনাতে আসবে তার সাথেটা হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি, যেই কোন বিবেচনা করা হবে তার সাথেটা সন্নিহিত বাহু বা ভূমি, আর বাকিটা বা ওই যেই কোন বিবেচনা করা হবে তার বিপরীতটা, সেটা শোয়ানো থাকুক বা খাড়া হয়ে দাঁড়ানো থাকুক, সেটা হবে আমাদের বিপরীত বাহু বা লম্ব। লম্ব কোনটা বা বিপরীত বাহু কোনটা, যে কোন বিবেচনা করব তার বিপরীত, যে সূক্ষ্মকোণ বিবেচনা করব তার বিপরীত বাহুটাকে আমরা লম্ব বা বিপরীত বাহু বলবো, সেটা আনুভূমিক পজিশনে থাকুক বা উল্লম্ব বা উপরের দিকের পজিশনে থাকুক। ঠিক আছে, তাহলে আরেকটা যদি ত্রিভুজ দেখো, এই সিস্টেমটা তোমাদের প্যাচ লাগার সম্ভাবনা বেশি থাকে, সেজন্য আমি এইটার মাধ্যমে বিবেচনা করতেছি। এখানে আমি একটা ত্রিভুজ আঁকলাম, এটাকে নাম দিলাম এম এন পি। বুঝতেই পারতেছে এটা 90 ডিগ্রির চিহ্ন, তাহলে এই ক্ষেত্রে আমাদের অতিভুজ কি হবে, এই ক্ষেত্রে আমাদের অতিভুজ কিন্তু এই যে 90 ডিগ্রি, এটার বিপরীত কোনটা, এটা বিপরীত নাম হচ্ছে বাহু এম পি। তারপর দেখো কোণ হিসেবে নিলাম এইটা, এটা যদি আমাদের কোণ হয়, এই কোণের বিপরীত বাহু যেটা সেটা কিন্তু এনপি। আর অতিভুজ তো ফিক্সড হয়ে গেল, এই দুইটার মধ্যে এখন কোনটা সন্নিহিত বাহু কোনটা বিপরীত বাহু। সন্নিহিত বাহু হচ্ছে থিটা কোণের সাথে লাগানো কোনটা এম এন, থিটা কোণের সাথে লাগানো কোনটা এম এন। তাহলে এম এন এর পরিচয় কি সন্নিহিত বাহু, অপর আরেকটার নাম কি ভূমি, সেটা কোনটা এম এন। আর এন পি বা পি এন এর নাম কি বিপরীত বাহু, বিপরীত বাহু বা লম্ব, সেটা কোনটা পি এন। তাইলে ভূমির সাথে সমান্তরালে থাকুক অথবা উপরের দিকে থাকুক, আমাদের কোন যেটা বিবেচনা করতে হবে তার সাথে লাগানো একটা হবে ভূমি বা সন্নিহিত বাহু, আর তার বিপরীতটা সেটা যেইভাবেই থাকুক, ভূসমতলের সাথে বরাবর আছে অথবা উপরের দিকে থাকে, যেভাবেই থাকুক, যে সূক্ষ্মকোণ বিবেচনা করব তার বিপরীতটাকে আমরা বলবো বিপরীত বাহু বা লম্ব। আমরা ত্রিকোণমিতি শব্দটার বিশ্লেষণ জেনে নিলাম, ত্রিকোণমিতি কি কি কাজে ব্যবহার হয় সেটা জেনে নিলাম, সমকোণী ত্রিভুজের বাহুগুলোর সাথেও কিন্তু আমরা পরিচিত হয়ে নিলাম। এখন আসো ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাতগুলা মূলত সমকোণী ত্রিভুজের বাহুগুলার অনুপাতের মাধ্যমেই ব্যাখ্যা করা হয়। তারপর আরেকটু হায়ার লেভেলে যায় আমরা যে কোনো ত্রিভুজের জন্য সেগুলোকে এক্সপ্যান্ড করতে পারি। ঠিক আছে, তাহলে প্রাথমিকভাবে ত্রিকোণমিতিক অনুপাতগুলা কার বাহুগুলার অনুপাত, সমকোণী ত্রিভুজের বাহুগুলার অনুপাত। সেই জন্যই তো আমরা সমকোণী ত্রিভুজের বাহু তিনটা চিনে নিচ্ছি, কার পরিচয় কি, যেটা 90 ডিগ্রির বিপরীত সেটা অতিভুজ, আর কোন যেটা তুমি হিসাব করবা তার সাথেরটাকে আমরা বলি সন্নিহিত বাহু বা ভূমি, আর যে কোন বিবেচনা করবা তার বিপরীত পাশে যেটা অবস্থান করতেছে সেটাকে আমরা বলি বিপরীত বাহু বা লম্ব। এখন তাহলে ত্রিভুজের বাহু আছে কয়টা, তিনটা, তাই না? ত্রিভুজের বাহু আছে কয়টা বা সমকোণী ত্রিভুজের বাহু আছে কয়টা, তিনটা। তো একটা অনুপাতের জন্য তোমার কিন্তু দুইটা জিনিস দরকার লাগে। কয়টা জিনিস দরকার লাগে, দুইটা। তাহলে তোমার আছে কিন্তু এখানে তিনটা জিনিস, কি কি,
ভূমি আছে, লম্ব আছে, আর আছে অতিভুজ। তাহলে এই তিনটার থেকে তুমি যদি দুইটা দুইটা করে নিতে চাও, কয়ভাবে নিতে পারবা? দুইটা দুইটা করে নিতে চাইলে তুমি নিতে পারবা কিন্তু তিন ভাবে। কি কি নিতে পারবা? মনে করো ভূমি নিলাম, সাথে নিলাম অতিভুজ, তাই না? আচ্ছা, আগে আমি এই দুইটা নিলাম। ফার্স্টে আমি নিলাম লম্ব, সাথে নিলাম অতিভুজ, সমস্যা নাই, আগে পরে যেভাবেই নাও। তারপরে আবার নিচ্ছ কি, ভূমি নিলা, সাথে নিলা আবার অতিভুজ। লম্ব নিয়ে নিলাম, সাথে অতিভুজ নিলাম, একভাবে নেওয়া হইল। ভূমি নিলাম, সাথে অতিভুজ নিলাম, আরেকভাবে নেওয়া হইল। আর কি কি বাকি আছে? এই দুইটা, তাই না? আরেকটা কি কি নিলাম? ভূমি নিলাম আর লম্ব নিলাম। ঠিক আছে, তিনটার থেকে আমার অনুপাত গঠন করার জন্য কিন্তু দুইটা রাশি দরকার, বা দুইটা সংখ্যা দরকার, বা দুইটা জিনিস দরকার। তাহলে আছে তিনটা জিনিস, লাগবে দুইটা জিনিস। তাহলে তিন ভাবে নিতে পারতেছি। কয়ভাবে নিতে পারতেছি? তিন ভাবে। একটা হচ্ছে লম্ব সাথে অতিভুজ, আরেকটা হচ্ছে ভূমি সাথে অতিভুজ, আরেকটা হচ্ছে ভূমি সাথে লম্ব। এখন আমরা যদি অনুপাত তৈরি করতে পারি, যেমন এইটা দিয়ে অনুপাত দুই ভাবে তৈরি করতে পারবো। কয়ভাবে তৈরি করতে পারবো? দুই ভাবে। একটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, আরেকটা কি? অতিভুজ বাই লম্ব। একটা হচ্ছে লম্বকে উপরে দিলাম বা লবে লিখলাম, অতিভুজকে হরে লিখলাম, আর একটা অতিভুজকে লবে লিখলাম, লম্বকে হরে নিলাম, তাই না? মনে করো লম্বের দৈর্ঘ্য 2, অতিভুজের দৈর্ঘ্য 3। তাহলে একটা অনুপাত হবে 2/3 বা 2:3, আর একটা হবে 3 উপরে 2 নিচে, তাই না? দুইভাবে গঠন করা যাচ্ছে। আবার তুমি যদি এই দুইটা চিন্তা করো, এই দুইটা যদি চিন্তা করো ভূমি এবং অতিভুজ, তাতেও তুমি দুইভাবে তৈরি করতে পারবা। কি কি? ভূমিকে দিলা উপরে, অতিভুজকে দিলা নিচে। আবার কি করলাম? অতিভুজকে দিলা উপরে, ভূমিকে দিলা নিচে। ঠিক আছে, আবার কি কি বাকি রইল? ভূমি আর লম্ব। এখান থেকে তুমি দুইভাবে অনুপাত তৈরি করতে পারবা। লম্বকে দিলা উপরে, ভূমিকে দিলা নিচে। ঠিক আছে, আরেকটা কি বানাইলা? ভূমিকে দিলা উপরে, লম্বকে দিলা নিচে। তাহলে আমাদের সমকোণী ত্রিভুজের কয়টা বাহু? তিনটা। একটার নাম ভূমি, আরেকটার নাম লম্ব, আরেকটার নাম অতিভুজ। তিনটার দিকে অনুপাত গঠনের জন্য কয়টা করে নেওয়া দরকার? দুইটা কইরা। দুইটা করে কয়ভাবে নেওয়া যায়? তিন ভাবে। কি কি ভাবে? লম্বের সাথে অতিভুজ, ভূমির সাথে অতিভুজ, আর ভূমি এবং লম্ব। লম্বের সাথে অতিভুজ নিয়ে তুমি দুইভাবে অনুপাত তৈরি করতে পারতেছ। একবার লম্ব উপরে, অতিভুজ নিচে। আবার অতিভুজ বলবে আমি উপরে, লম্ব তুই নিচে। এই দুইভাবে, তাই না? এটা দিয়ে এই দুইভাবে। আবার ভূমি অতিভুজ দিয়ে দুইভাবে অনুপাত তৈরি করতে পারতেছে। একবার ভূমি উপরে, আরেকবার অতিভুজ, মানে ভূমি উপরে অতিভুজ নিচে, আরেকবার অতিভুজ উপরে, ভূমি নিচে। ভূমি এবং লম্ব দ্বারাও তুমি দুইভাবে অনুপাত গঠন করতে পারতেছ। একবার লম্ব উপরে, ভূমি নিচে, আরেকবার ভূমি উপরে, লম্ব নিচে। সেই জন্য এই যে 6 ভাবে যে অনুপাত গঠন করা যাচ্ছে, সেই জন্য আমাদের ত্রিকোণমিতিক অনুপাত 6টা। আমাদের ত্রিকোণমিতিক অনুপাত কয়টা? 6টা। কেন? এই যে সমকোণী ত্রিভুজের যে আমাদের তিনটা বাহু দ্বারা 6 ভাবে ভগ্নাংশ তৈরি করা যাচ্ছে। তিনটা বাহু দ্বারা কয় ভাবে ভগ্নাংশ তৈরি করা যাচ্ছে? 6 ভাবে, তাই না? এই 6টা কিন্তু ভিন্ন ভিন্ন, তাই না? এখানে অতিভুজ উপরে, লম্ব নিচে। এইখানে লম্ব উপরে, অতিভুজ নিচে। এখানে তো লম্ব নাই, এখানে তো অতিভুজ নাই, তাই না? 6 ভাবে যেহেতু অনুপাত বা ভগ্নাংশ, অনুপাত আর ভগ্নাংশ একই কথা, অনুপাত বা ভগ্নাংশ গঠন করা হচ্ছে, সেই জন্য আমাদের ত্রিকোণমিতিক অনুপাত কয়টা? 6টা। এখন কার নাম কি? এই যে আমাদের 6টা ত্রিকোণমিতিক অনুপাত, এগুলার ফুল নেম, আমাদের যেমন নিকনেম আর ফুল নেম আছে, নিকনেম আর ফুল নেম আছে, ওদেরও নিকনেম এবং ফুল নেম আছে। তাইলে এদের ফুল নেম কি? 6টা ত্রিকোণমিতিক অনুপাত, প্রথম যেটা সেটার নাম হচ্ছে সাইন, SINE, সাইন। বাংলা উচ্চারণ হচ্ছে সাইন। ওকে, এরপরে দেখো কোসাইন, COSINE, সেটার ফুল উচ্চারণ কি?
ফুল নেম আর নিক নেম, ঠিক আছে, কোসাইন। ওকে, তারপর দেখো টেনজেন্ট, TANGENT, এটা হচ্ছে টেনজেন্ট, টেনজেন্ট। ওকে, এরপরে দেখো কোটেনজেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে ফুল নেম। সেকান্ড, সেকান্ড, SECANT, এটার এর নাম কি, সেকান্ড। আরেকটা কি, কোসেকান্ড। তাহলে আমাদের 6টা ত্রিকোণমিতিক অনুপাতের ফুল নেমগুলো আমরা জানিয়ে নিলাম। সাইন, SINE, কোসাইন, COSINE, টেনজেন্ট, TANGENT, কোটেনজেন্ট, COTANGENT, সেকান্ড, SECANT, আরেকটা কি, কোসেকান্ড, COSECANT। এখন এগুলাকে আমরা ফুল নেম লিখতে অনেক বড় লাগে, তাই না? তোমার অনেক যদি বন্ধু ডাকতে যায় যে মোহাম্মদ অমুক, ইসলাম অমুক, তাহলে তো তোমার নাম ডাকতে ডাকতেই সময় শেষ। সেই জন্য এদেরও ফুল নেম আমরা লিখি না, আমরা কি লিখি, সংক্ষিপ্ত রূপ। তাহলে সাইন, SINE, এটা সংক্ষিপ্ত রূপ কি, SIN, সাইন। আর কোসাইনের প্রথম 3টা অক্ষর কি, COS, কজ নেওয়া হয় সংক্ষিপ্ত রূপে। টেনজেন্ট বানানের প্রথম 3টা অক্ষর কি, TAN, ঠিক আছে। তাহলে কোটেনজেন্টের বানানের প্রথম 3টা অক্ষর কি, কট, সেই জন্য COT। সেকান্ড বানানের প্রথম 3টা অক্ষর কি, সেক, সেই জন্য SEC। ওকে, কোসেকান্ড, এখানে 3টা নিলে তো কজের সাথে প্যাচ লেগে যাবে। কজ বলবে যে আমার নিক নাম তো কজ আমি আগেই নিয়ে নিছি, কোসেকান্ড তুমি আমাকে ডিস্টার্ব করো না, নাম বদলায় রাখো, তাই না? ও বলবে নাম বদলায় রাখো, সেই জন্য এখানে 5টা অক্ষর নেওয়া হয়, ঠিক আছে। অনেকে অনেক আধুনিক যুগে আবার CSC দ্বারাও কোসেকান্ডকে সংক্ষিপ্তভাবে 3 অক্ষরে সূচিত করা হয়, বাট আমাদের দেশে কোসেক পুরাটাই 5টা অক্ষর দিয়ে লেখে। তাহলে 6টা সংক্ষিপ্ত নাম আমরা মনে রাখতে হবে আমাদেরকে। পারবো ইনশাল্লাহ, পারবো 6টা সংক্ষিপ্ত নাম মনে রাখতে। এখন কোন অনুপাতটার নাম কি, এই যে এখানে আমি যে 6টা লিখে রাখলাম, একটা কোণ লাগবে, একটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত কার জন্য হয়, একটা কোণের, ত্রিভুজের যে সমকোণ ব্যতীত যে অপর 2টা কোণ, অপর 2টা কোণ তো সূক্ষ্মকোণ হবে, তাদের কোনো একটার ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে আমি যদি এই থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত চিন্তা করি, তাহলে সেটাকে আমরা লিখবো এই যে লম্ব বাই অতিভুজ, এইটা কি আমাদের সাইন অনুপাত লেখা হয়, যার সংক্ষিপ্ত SIN, কি কোণ, থিটা কোণের জন্য, সেই জন্য আমরা লিখি সাইন থিটা। তাহলে সাইন থিটা সমান কি, লম্ব বাই অতিভুজ। শুধু সাইন সমান না, কিন্তু থিটা কোণের সাইন, থিটা কোণের সাইন কি আমরা কি লিখি, থিটা কোণের সাইন বা SINE, এটাকে আমরা কি লিখি, সাইন থিটা। এই থিটা কোণের কোসাইন, সেটাকে আমরা কি লিখি, কজ থিটা। থিটা কোণের টেনজেন্ট, সেটাকে আমরা কি লিখি, টেন থিটা। আচ্ছা, তাহলে এই যে থিটা কোণ, সেটার জন্য লম্ব বাই অতিভুজ, এই অনুপাতটাকে আমরা লিখি সাইন থিটা। ওর যে উল্টা বা বিপরীত, সেটাকে আমরা কি করি, লম্ব বাই অতিভুজের বিপরীত কি, অতিভুজ বাই লম্ব, সেটাকে আমরা কি লিখি, কোসেক থিটা। আচ্ছা, তারপরে দেখো ভূমি বাই অতিভুজ, সেটাকে আমরা লিখি কস থিটা। আর ভূমি বাই অতিভুজের যেটা বিপরীত, অতিভুজ বাই ভূমি, সেটাকে আমরা লিখি সেক থিটা। তারপর দেখো লম্ব বাই ভূমি, এটাকে আমরা লিখি টেন থিটা। এটা যেটা বিপরীত, ভূমি বাই লম্ব, সেটাকে আমরা লিখি কট থিটা। তাহলে সংক্ষিপ্ত নামগুলো তো আমরা আগের পৃষ্ঠা থেকে দেখিয়ে আসছি। তাহলে কোনটাকে কি বলা হয়, এতটুকু তুমি আপাতত মনে রাখো। সাইন থিটার বিপরীত কোসেক থিটা, সাইন থিটার বিপরীত কি, কোসেক থিটা। কস থিটার বিপরীত কি, সেক থিটা। আর টেন থিটার বিপরীত কি, কট থিটা। কেন বিপরীত, এই যে সাইন থিটা হচ্ছে লম্ব এবং অতিভুজের অনুপাত, আর কোসেক থিটা হচ্ছে অতিভুজ এবং লম্বের অনুপাত। তাহলে এটা উল্টা হচ্ছে না, এটা যদি হয় 5/7, এটা কি 7/5, ঠিক আছে। তাহলে সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ, আর কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব।
cos থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, sec থিটা মানে অতিভুজ বাই ভূমি, tan থিটা মানে লম্ব বাই ভূমি, cot থিটা মানে ভূমি বাই লম্ব। এটা মনে রাখার জন্য আমাদের একটা ছন্দাকারে আমাদের শিক্ষার্থীরা মনে রাখে দেখি, সেটা মজার। কিভাবে মনে রাখে ওরা মনে রাখে দেখি এরকম ভাবে। আমিও জিনিসটা যখন ফার্স্টে শুনছি আমার কাছে খুবই ওয়ান্ডারফুল মনে হয়েছে, যে সাগরে লবণ অতি, তারপরে হচ্ছে কবরে ভূত। ভূত বইলে যদি আসলে কিছু নাই, বাট জিন বইলে আছে, হয়তো জিনের এই মেয়ে ভার্সন ভূত হইতে পারে। কবরে ভূত অতি, আর হচ্ছে টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। ঠিক আছে, এখন এটা দিয়ে কিভাবে কি আসে দেখো। সাগরে লবণতি, সাগরে যে সা মানি সাইন, সা মানি কি সাইন। ঠিক আছে, সা দিয়ে কি বুঝাচ্ছে, একদম তো ফুল সাইনকে তোমার ছন্দের মধ্যে আনা সম্ভব না। সা দিয়া এই যে দত্ত সহায়কার দিয়ে কি বুঝবা, সাইন। তাহলে সাইন থিটা সমান কি লবণ, লবণ মানে লম্ব, লবণ মানে কি লম্ব। ঠিক আছে, অতি মানে কি অতিভুজ। তাহলে সাগরে লবণ আছে, এটা সংক্ষিপ্তভাবে কিভাবে কাকে নির্দেশ করে, সা মানে সাইন, লবণ মানে লম্ব, অতিভুজ অতি মানে অতিভুজ। তারপরে ক মানে কস, ক মানে কি কস থিটা, ক মানে কি কস থিটা। তারপরে ভূত মানে ভূমি, ভূত মানে কি ভূমি, আর অতি মানে অতিভুজ। তাইলে আমাদের কস থিটা হচ্ছে ভূমি বা অতিভুজ। যে কবরের ক দ্বারা কসকে ইন্ডিকেট করতেছে, ভূ দ্বারা ভূমিকে ইন্ডিকেট করতেছে, অতি দ্বারা অতিভুজকে ইন্ডিকেট করতেছে। টেরা লম্বা ভূত, এটা তোমরা আশা করি বলতে পারবে। টে মানে টেন, টে মানে কি টেন থিটা, টে মানে কি টেন থিটা। লম্বা মানে উপরে, লম্ব যেটা আগে সেটা উপরে। ঠিক আছে, লম্ব। আর কি যে ভূত, ভূ মানে ভূমি। তো আশা করি এই ছন্দটার মাধ্যমে তোমরা মনে রাখতে পারবা। যদি সরাসরি একদম মুখস্থ মনে করে বুঝতেই তো পারলে যে কোনটা বাই কোনটাকে কি দ্বারা সূচিত করা হয়, ছন্দের মাধ্যমে মনে রাখতে পারো, সরাসরি মুখস্থ করে মনে রাখতে পারো, এখন তোমার উপর। আমি বুঝিয়ে দিলাম, এখন তুমি কিভাবে মনে রাখবা সেটা তোমার ব্যাপার। বাট আমার যেন অঙ্ক করতে যে মনে থাকে, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। সাগরের লবণতির মাধ্যমে মনে রাখো, সমস্যা নাই। সাগরের সা দিয়া সাইন, ল দিয়া লম্ব, অতি দ্বারা অতিভুজ। কবরের ক দ্বারা কস থিটা, ভূ দ্বারা ভূমি, অতি দ্বারা অতিভুজ। ওকে, টেরার টে দ্বারা টেন থিটা, লম্ব দ্বারা লম্বার লম্ব, আর ভূতের ভূ দ্বারা হচ্ছে ভূমি। ঠিক আছে, এখন তুমি যদি সাইন থিটা মনে রাখতে পারো, সাইন থিটা হচ্ছে সাগরের লবণতি মানে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এতটুকু তো মনে রাখতে হবে যে কোসেক থিটা হচ্ছে সাইন থিটার বিপরীত। তাহলে কোসেক থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজকে উল্টে দিবা, অতিভুজ বাই লম্ব। ঠিক আছে, তারপর কস থিটার বিপরীত কি সেক থিটা। কবরে ভূতাসের মাধ্যমে কস থিটা সমান ভূমি বাই অতিভুজ মনে রাখবা। তারপর খেয়াল করবে যে আর এই সেক থিটা তো কস থিটার বিপরীত, তাহলে সেক থিটা হবে অতিভুজ বাই ভূমি। তারপর দেখো টেরা লম্বা ভূত, এই যে টেরা লম্বা ভূত, টেন থিটা সমান লম্ব বাই ভূমি, তাহলে কট থিটা সমান হবে ভূমি বাই লম্ব। তাহলে ছন্দের মাধ্যমে মনে রাখো, সরাসরি মুখস্থ করে মনে রাখো, অঙ্ক করাতে যেন ভুল না হয়। এরপরে দেখো মাত্রই যে জিনিসগুলো আমরা শিখে আসলাম সেটার থেকে কতগুলো একদম বেসিক সূত্র আমরা তো জানি। দেখো সাইন থিটা আর হচ্ছে কোসেক থিটা, তাই না? একটা সমকোণী ত্রিভুজের থিটা একটা সূক্ষ্মকোণ, তার জন্য সাইন থিটা সমান আমরা কি পাইছিলাম, সাগরে লবণতি, লম্ব বাই অতিভুজ। সাগরে লবণতি মানে কি, এই যে সাগর মানে সাইন থিটা, লবণ মানে লম্ব, অতি মানে অতিভুজ। ওকে, আর কোসেক থিটা কি, সেটার উল্টাটা, তাই না? তাহলে এখানে কি সাইন থিটা গুণ, তাহলে সাইন থিটার যে অনুপাতটা লম্ব বাই অতিভুজ সেটা লিখলাম, গুণ চিহ্ন কোসেক থিটা মানে কি অতিভুজ বাই লম্ব। এখন দেখো আমাদের এই ক্ষেত্রে কি হচ্ছে, এই দুইটা কাটাকাটি চলে যাচ্ছে, তাই না? এই যে লম্বর সাথে লম্ব কাটাকাটি,
অতিভুজের সাথে অতিভুজ কাটাকাটি, তাহলে বাকি থাকে কি, ইকুয়াল টু কিন্তু আমি 1 লিখতে পারতেছি, তাই না? সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ লেখা যায়, লিখলাম। কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব লেখা যায়, সেটাও লিখলাম। তার মানে আমার ফাইনালি কি দাঁড়াইলো কিন্তু সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান 1। এখন তুমি তো জানো যে x এবং y এর গুণফল 1, তাহলে তুমি x সমান কি লিখতে পারবা, 1/y। আবার ইচ্ছে করলে y সমান কি লিখতে পারবা, 1/x। তাহলে এইখানে দেখো তুমি কি লিখতে পারবা, তুমি কিন্তু লিখতে পারবা সাইন থিটা সমান 1/কোসেক থিটা। আর কি লিখতে পারবা, যদি কোসেক থিটা লিখতে চাও, কোসেক থিটা সমান 1/সাইন থিটা। মনে থাকবে সাইন থিটা এবং কোসেক থিটা পরস্পরের বিপরীত, তাই না? সাইন থিটার মান লিখলাম লম্ব বাই অতিভুজ, কোসেক থিটার মান লিখলাম অতিভুজ বাই লম্ব, দেখলাম ওরা কাটাকাটি যায়, শেষে 1 থাকে। তার মানে সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান 1। সুতরাং সাইন থিটা সমান 1/কোসেক থিটা, আর কোসেক থিটা সমান 1/সাইন থিটা। আবার দেখো আমরা তো লিখতে পারবো কস থিটা ইন্টু সেক থিটা। কস থিটা মানে যেন কি, কবরে ভূত অতি, যদিও কবরে ভূত আছে ওই রকম না, কবরে ভূত এটা আমরা এই ক্ষেত্রে ছন্দ মিলানোর জন্য মনে রাখতেছি, ঠিক আছে? কবরে ভূত অতি এটা বিশ্বাস করা যাবে না। আচ্ছা, কস থিটা মানে কি, কবরের দিকেই কস, ভূতের দিকেই ভূমি, অতির দিকেই কি, অতিভুজ। ওকে, সাথে গুণ আছে কি, সেক থিটা। সেক থিটা মানে কি, এই যে কস থিটা উল্টা, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। দুটো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এখন এখানে আবার কাটাকাটি যায়, এখানে আবার কি হয়, কাটাকাটি যায়, যে ভূমি ভূমি কাটাকাটি, অতিভুজ অতিভুজ কাটাকাটি, সমান কি লিখে যাবে, 1। এক্ষেত্রে সমান কি লিখে যাবে, 1। তার মানে তুমি বলতে পারো কস থিটা ইন্টু সেক থিটা, সেইটা সমান কি, 1। তাহলে আগের মতোই যদি কস থিটা সমান লিখতে চাও, কি লিখতে পারবা, 1/সেক থিটা। আবার যদি সেক থিটা সমান লিখতে চাও, কস থিটা বলবে যে আমি 1 এর নিচে চলে যাই, তোর মান দরকার, তাহলে দাঁড়া বন্ধু, আমি ওই পাশে 1 এর নিচে চলে যাই। সেক থিটা সমান কি, 1/কস থিটা। আরেকটা বাকি আছে, তাই না? সেটা কি, টেন এবং কট। তাইলে টেন থিটা ইন্টু কট থিটা। টেরা লম্বা ভূত, টেরার থেকে টে, ঠিক আছে? লম্বা ভূত, লম্ব আর ভূত দিয়া হচ্ছে ভূমি, তাহলে আমাদের টেন থিটা সমান কি, লম্ব বাই ভূমি। টেন থিটা সমান কি, লম্ব বাই ভূমি। আমি 500 বার করে পড়ে ফেলবো, তাহলে মুখস্থ মনে থাকবে, বা ছন্দের মাধ্যমে যেভাবে ইচ্ছে তোমার কারেক্টলি মনে রাখতে পারলেই হইল। ভূমি বাই লম্ব, এখানে কাটাকাটি চলে যাচ্ছে, যে লম্ব লম্ব কাটা, ভূমি ভূমি কাটা, মান কত, 1। তাহলে কি দাঁড়াইলো, টেন থিটা ইন্টু কট থিটা, সেইটাও কি, সেইটাও 1। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারতেছ, টেন থিটা সমান 1/কট থিটা, আর কি, কট থিটা সমান 1/টেন থিটা। আশা করি এই 6টা সম্পর্ক আমাদের মনে থাকবে, ঠিক আছে? কি কি সম্পর্ক, এই যে সাইন আর সাইন থিটার কোসেক থিটা পরস্পরের বিপরীত, সেই জন্য সাইন থিটা সমান 1/কোসেক থিটা লেখা যাবে, আবার কোসেক থিটা সমান 1/সাইন থিটা লেখা যাবে। cos থিটা সমান 1/sec থিটা লেখা যাবে, sec থিটা সমান 1/cos থিটা লেখা যাবে, tan থিটা সমান 1/cot থিটা লেখা যাবে, cot থিটা সমান 1/tan থিটা লেখা যাবে। এরপরে দেখো সমকোণী ত্রিভুজের একটা সূক্ষ্মকোণ থিটা, ওর জন্য আমরা কি লিখতে পারি, sin থিটা সমান লম্ব বাই অতিভুজ, তাই না? আর cos থিটা সমান কি লিখতে পারি, cos থিটা সমান কিন্তু আমরা লিখতে পারি কবরে ভূত অতি, ভূত মানে ভূমি, অতি মানে কিন্তু অতিভুজ। তারপর আমরা tan থিটা সমান কি লিখতে পারি, tan থিটা সমান লিখতে পারি কিন্তু আমরা
টেরা লম্বা ভূত, টেরা মানি টেন থিটা, লম্বা মানি লম্ব, আর ভূত মানি ভূমি। এগুলো তো আমরা জানি, তাই না? আমরা আরও জানি কট থিটা সমান আমরা জানি সেটা কি টেন থিটার উল্টা, টেরা লম্বা ভূতের উল্টা। সেই ক্ষেত্রে ভূমি যাবে উপরে আর লম্ব আসবে নিচে। এখন তুমি দেখো, তুমি যদি সাইন থিটাকে কস থিটা দ্বারা ভাগ করো, দেখি আমাদের তো কাজ না থাকলে বিভিন্ন ক্যালকুলেশন গণিতবিদরা করছে, দেখছে কি হয় কি হয়, এইভাবে করলে কি হয়, ওইভাবে করলে কি হয়, তাতেই তো নিত্য নতুন আবিষ্কার আসছে, তাই না? তাহলে আমরা দেখি না ভাগ করে কি হয় কি হয় কি হয় কি হয়, তাই না? সাইন থিটা উপরে, তাহলে আমাদের কে উপরে, লম্ব বাই অতিভুজ উপরে, আর কস থিটা নিচে, মানে কি ভূমি বাই অতিভুজ নিচে। এখন যে চারতলা ভগ্নাংশ, এটাকে তুমি যদি সরল করে দোতলা বানাও, এই যে এটা হচ্ছে আসল দাগ, তাই না? আসল দাগের উপরের গুলা ঠিক থাকবে, লম্ব বাই অতিভুজ, গুণ চিহ্ন দিয়া নিচে থেকে উল্টায় লিখতে হবে, অতিভুজ বাই ভূমি। কি লিখতে পারবো আমরা? অতিভুজ বাই ভূমি। এখন দেখো তো এখানে হালকার উপর ঝাপসা কাটাকাটি যাচ্ছে, তাই না? কি কি কাটাকাটি যাচ্ছে? যে অতিভুজ অতিভুজ কাটাকাটি, অতিভুজ অতিভুজ কাটাকাটি যাচ্ছে, অতিভুজ অতিভুজ কাটাকাটি যাচ্ছে। বাকি থাকতেছে কি? লম্ব বাই ভূমি, তাই না? লম্ব বাই ভূমি মানে জানি কি, ওই যে লম্ব বাই ভূমি মানে কি টেন থিটা, লম্ব বাই ভূমি মানে কি টেন থিটা। তাহলে কি দাঁড়াইলো? এই যে সাইন থিটা বাই কস থিটা সমান টেন থিটা। দেখতে পাচ্ছ সাইন আর কজের মধ্যে একটা সম্পর্ক আছে। সাইন থিটাকে তুমি যদি কস থিটা দ্বারা ভাগ করো, তাহলে তোমার কি দাঁড়াচ্ছে? টেন থিটা চলে আসতেছে। এটা আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। সাইন থিটা বাই কস থিটা সমান টেন থিটা, আবার যদি উল্টায় লিখো টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। আশা করি এই সম্পর্কটা তোমাদের মনে থাকবে। আগের পৃষ্ঠাতে আমরা 6টা সম্পর্ক শিখে আসছি, এখন আরেকটা সম্পর্ক কি, টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। এখন কস যদি বলে যে না আমি লবে যাই না দোস্ত, তুই হরে যাস না, দেখি না আমাদের কোনো নতুন সম্পর্ক তৈরি হয় কিনা, তাহলে আমরা কি করব? একইভাবে এক্ষেত্রে যাবে ভূমি উপরে, অতিভুজকে আমি সংক্ষেপে তোমাদের বোঝানোর জন্য অতি লিখতেছি, আর লম্ব এখানে অতি লিখতেছি, অতি মানে অতিভুজ। পরে যদি ভাঙাও, ভূমি বাই অতি উপরে ছিল, গুণ চিহ্ন দিয়ে উল্টায় লিখব অতি বাই লম্ব। এখানে আবার কাটাকাটি যাবে, যাবে অতি অতি, থাকে কি ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব মানে কি? আমরা তো আগে শিখে আসছি, ভূমি বাই লম্ব মানে কট থিটা। তাহলে দেখো তো কি দাঁড়াইলো? দাঁড়াইলো কস থিটা বাই সাইন থিটা সমান কট থিটা। তার মানে তুমি যদি সাইড ঘুরেও লিখতে পারো, কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। আচ্ছা, এটাকেও যেহেতু গুরুত্বপূর্ণ সূত্র, মূল্যবান জিনিস যেমন তোমরা বক্সে রাখো, স্বর্ণরূপা গয়না, এটাকে আমরা বক্সে রেখে দিলাম। তাহলে এখানে দুইটা সূত্র পাইলাম এই পৃষ্ঠায়। টেন থিটা সমান কি সাইন থিটা বাই কস থিটা, টেন থিটা সমান কি সাইন থিটা বাই কস থিটা, টেন থিটা সমান কি সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা সমান কি টেন থিটা, কট থিটা সমান কি এটার উল্টা কস থিটা বাই সাইন থিটা। আরও ভাবে প্রমাণ করা যায় তো, টেন থিটাকে উল্টে দিলে কট থিটা আসতো, বাট আমি একদম সরাসরি দেখাই দিলাম। কট থিটা মানে কি কস থিটা বাই সাইন থিটা, কট থিটা মানে কি কস থিটা বাই সাইন থিটা। তাইলে এক নজরে আমাদেরকে এই সূত্রগুলো মনে থাকবে, ইনশাল্লাহ থাকবে। ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক। কি সম্পর্ক দেখো, সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, আগেই দেখে আসছো। আবার কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা, কস থিটা সমান 1 বাই সেক থিটা, আবার সেক থিটা সমান 1 বাই কস থিটা, টেন থিটা সমান 1 বাই কট থিটা, কট থিটা সমান 1 বাই টেন থিটা, টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। তো মাত্র গরম গরম শিখলাম,
আবার cot থিটা সমান cos থিটা বাই sin থিটা। তো একদম গরম লাগতেছে দূরে দেখতে পাচ্ছি। তাহলে আমাদের এই সম্পর্কগুলো আশা করি অবশ্যই মনে থাকবে। এরপরে দেখো যে থিওরি এবং কনসেপ্টগুলো আমরা শিখলাম সেটা নিয়ে অনুশীলনী 9.1 আমরা আসছি। তো এখানে আমাদের একদম প্রথম অঙ্কটাতে কি বলছে, 1 নং প্রশ্ন, নিচের গাণিতিক উক্তিগুলোর সত্য মিথ্যা যাচাই করো, তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। এখানে আমরা দেখতে পাচ্ছি 4টা উক্তি বলে দেওয়া আছে, ক নাম্বার একটা, খ নাম্বার একটা, গ নাম্বার একটা, ঘ নাম্বার একটা। তো আমাদের কাজ কি এগুলা সত্য না মিথ্যা সেটা যাচাই করা। আমরা যে তত্ত্বগুলো শিখে আসছি সেটা আলোকে এই তত্ত্বগুলো সত্য নাকি মিথ্যা যাচাই করতে হবে। মিথ্যা বলে দিলে হবে না, যুক্তিও দিতে হবে। কি করতে হবে? যুক্তিও দিতে হবে। আচ্ছা দেখি আমরা একটা একটা কইরা। প্রথমটাতে কি বলছে, tan a, আমরা তো থিটা গুণের জন্য শিখে আসছি কোণ হিসাবে আমাদের কিন্তু অনেক কিছু ব্যবহার হইতে পারে। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয় থিটাই সবচেয়ে বেশি ব্যবহার হয়। আর ইংরেজি লেটারগুলো তো আমরা চিনি, ক্যাপিটাল লেটারগুলো কোণ হিসাবে ইউজ হয়, এ বি সি এগুলা। এছাড়া আমাদের এই যে আলফা সেটা ইউজ হয়, আলফা ইউজ হয়। তারপরে আছে বিটা ইউজ হয়, এগুলো তোমাদের বই লিখে দেওয়া আছে। তারপরে হচ্ছে গামা, তারপরে আছে ডেল্টা। ঠিক আছে, এগুলোর মধ্যে আবার স্মল লেটার ক্যাপিটাল লেটার আছে। ওকে, এগুলো আমাদের গ্রিক ভাষার অক্ষর, সেগুলো আমাদের কোণ হিসাবে কোণকে নামকরণের জন্য এগুলো ব্যবহার হয়। এছাড়া ইংরেজি লেটারগুলো ক্যাপিটাল লেটার, কোণকে সূচিত করার জন্য ইংরেজি কি ক্যাপিটাল লেটারগুলো ইউজ হয়। ওকে, নামগুলো জাস্ট অন্য ভাষার, এগুলো বই থেকে দেখে নিলে হবে, এগুলো বোঝানোর কিছু নাই। আচ্ছা, তাহলে tan a একটা ত্রিকোণমিতিক অনুপাত, tan a একটা ত্রিকোণমিতিক অনুপাত, ওর মান সর্বদা 1-এর থেকে কম ওরা বলছে। এখন সত্য না মিথ্যা সেটা আমাদের যাচাই করতে হবে। এখন তুমি দেখো tan মানে কি, লম্ব বাই ভূমি, তাই না? টেরা লম্বা ভূত, তাহলে আমাদের একটা ত্রিভুজ এরকম মনে করো, এ বলো, এখানে বলো বি, এখানে বলো সি। এইটা হচ্ছে আমাদের কোণ। এই কোণের নাম এ কোণ, এই কোণের নামই কি এ কোণ। আমরা এখানে কোণের নামকরণের ক্ষেত্রে আবার একটা ব্যাপার আছে, এই যে বিএসি, এই কোণের নাম তো আমরা একদম ছোটবেলায় শিখে আসছি কি বিএসি কোণের একদম মিডিল পজিশনে কে অবস্থান করতেছে? এ। তাহলে 3 অক্ষরের নাম দিলে ওর নাম বিএসসি, আর যদি 1 অক্ষরের নাম দাও ওর নাম শুধু এ লিখলেও হয়, বাট কোণ এ লিখলে বেশি ভালো। শুধু এও লেখা যায়, যে এ কোণ মানে এইটাকে সূচিত করতেছে, মিডিল পজিশনে যে অক্ষরটা আছে 1 অক্ষরে লিখলে সেইটা, আর 3 অক্ষরে লিখলে শুরু বিএসসি বলো আর সিএবি বলো একই কথা। বাট ইংরেজি বর্ণমালায় বি যেহেতু আগে, বিএসসি সিএবি একই কোণ নির্দেশ করে, বাট ইংরেজি বর্ণমালায় কার পজিশন আগে? বি, সেজন্য এটা প্রায়োরিটি বেশি। বাট এটা একই কথা, বাট 1 অক্ষরে লিখলে যেটা মিডিল পজিশনে তার নাম আসবে। ওকে, এইটা কোণ। এখন তুমি তো জানো tan a সমান কি, tan a সমান হচ্ছে লম্ব বাই ভূমি, টেরা লম্ব থেকে লম্ব আর ভূতের দিকে ভূমি। এখন তুমি এখানে দেখো তো যে চিত্র আমি আঁকছি, লম্ব মানে উপরেরটা, উপরের সংখ্যাটা মানে লম্বের দৈর্ঘ্য কি ভূমির থেকে বড় হইতে পারে না? অবশ্যই পারে। একটা সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির সমানও হইতে পারে, লম্ব বড় ভূমি ছোট সেইটাও হইতে পারে, লম্ব বড় ভূমি ছোট সেটাও হইতে পারে, আবার ভূমি বড় লম্ব ছোট সেইটা হইতে পারে। 3 ধরনেরই অবস্থা আসতে পারে। ঠিক আছে, অতিভুজ সবচেয়ে বড় সেটা আমরা মাইনে নিলাম। ওকে সেলুট, যে ভাই তুই সবচেয়ে বড়। আমাদের দুইজনের মধ্যে কম্পিটিশন, কার কার মধ্যে কম্পিটিশন? লম্ব এবং ভূমির মধ্যে। লম্বও বড় হইতে পারে, ভূমিও বড় হইতে পারে, আবার সমানও হইতে পারে। 3 ধরনের অবস্থাই হইতে পারে, বুঝতে পারছো? সেই জন্য tan a এগুলো আমাদের বুঝে রাখলেই হইল, এগুলো তো পরীক্ষা ওইভাবে সরাসরি আসবে না। তাহলে tan a সমান কি, লম্ব বাই ভূমি। লম্ব আর ভূমি যদি সমান হয়, লম্বের দৈর্ঘ্য মনে করো হইল 5 একক, ভূমির দৈর্ঘ্য হইল 5 একক, তাহলে কাটাকাটি যায় কি হবে? মান 1 হবে।
তাহলে 1 এর থেকে কম, এটা মিছা কথা। বুঝছো? 10 এর মান 1 এর সমানও হইতে পারে লম্ব আর ভূমি যখন সমান। আবার লম্ব হইলো বড়, লম্বের দৈর্ঘ্য আসলো মনে করো 7 একক, ভূমির দৈর্ঘ্য হইলো 2 একক, তাহলে 7/2 মানে কি 3.5, একের থেকে তো বড় হয়ে যাচ্ছে। আবার যদি লম্ব যদি ছোট হয়, ভূমি যদি বড় হয়, লম্ব ছোট ভূমি বড় 3/9, তখন কাটাকাটি যায় 1/3 মানে 0.333 এরকম, সেটা একের থেকে ছোট। তাহলে 10a এটার মানে একের দিকে বড় হইতে পারে, একের থেকে ছোট হইতে পারে, একের সমানও হইতে পারে, 3 ধরনেরই অবস্থা হইতে পারে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, একটা ক্লাসে কোন ত্রিকোণমিতিক অনুপাত কত থেকে কতর মধ্যে হইতে পারে সেটা আমরা আলাদাভাবে দেখাই নিব। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের মনে থাকবে। তাহলে আশা করি সবাই এটা বুঝতে পারছো। 10 এর মান সর্বদা 1 থেকে কম, এটা মিছা কথা। কেমন কথা? এটা মিছা কথা। ওকে, এরপরে দেখো কি বলছে, cot a। cot a কি? cot ও a ওর গুণফল, যে cot এর সাথে a গুণ কইরা cot a হয়েছে, এইটা একটা মিছা কথা। আমাদের এই যে পুরা cot a মানে কি 10 a হয়েছে লম্ব বাই ভূমি, cot a মানে কি ভূমি বাই লম্ব। এখন মনে করো জাস্ট একটা, এই ক্ষেত্রেও মনে করতে পারো যে ভূমির দৈর্ঘ্য আমাদের কত, ভূমির দৈর্ঘ্য এই ক্ষেত্রে আমাদের মনে করো 1 একক। তাহলে যা আমরা চিত্র আঁকছি লম্ব কিন্তু দেখে চোখে দেখে মনে হচ্ছে এটা ডাবল 2 একক, তাহলে হাফ একটা সংখ্যা যার মান 0.5। তাহলে 0.5 কিন্তু একটা সংখ্যা, 0.5 একটা সংখ্যা। তাহলে cot a ও একটা ত্রিকোণমিতিক সংখ্যা তুমি বলতে পারো। cot a, সম্পূর্ণ cot a একটা ত্রিকোণমিতিক অনুপাত মানেই তো একটা ভগ্নাংশ মানেই তো একটা সংখ্যা। ঠিক আছে, সম্পূর্ণ cot a হচ্ছে একটা ত্রিকোণমিতিক অনুপাত মানেই ভগ্নাংশ মানেই সংখ্যা। এখান থেকে cot এবং a কে আলাদা করার কোনো সুযোগ নাই। যে সাইন থিটা মানে সাইন এবং থিটার গুণফল, না, এটা মিছা কথা। কি কথা? মিছা কথা। সম্পূর্ণ সাইন থিটা একটা ত্রিকোণমিতিক অনুপাত বা একটা সংখ্যা নিয়ে আচরণ করবে। 5 যেমন একটা সংখ্যা, সাইন থিটা এরকম একটা সংখ্যা। 5 যেমন একটা সংখ্যা, cot a এরকম একটা সংখ্যা। cot এবং a কে আলাদা আলাদা করার সুযোগ নেই। এর সংক্রান্ত একটা মজার ঘটনা আছে, বুঝছো? আমরা তো ত্রিকোণমিতিক অনুপাতগুলো শিখে উপরের ক্লাসে অনেক ধরনের ক্যালকুলেশন করব। এক স্টুডেন্ট হায়ার লেভেলেরই ক্যালকুলেশন এরকম পাইছে, sin x ডিভাইডেড বাই n। পরে ব্যাককেলটা কি করছে জানো? ব্যাককেলটা করছে এই যে n দিছে কাইটা লিখে ফেলছে 6। তো 6 এইভাবে বানান করে লিখতে বেশি টাইম লাগে, ওর তো হাতে টাইম নাই, দুমায় দিছে কাইটা 6 কে এইভাবে 6 লিখে ফেলছে। sin x কে n দ্বারা ভাগ করে সে 6 লিখছে। তো এটা কিন্তু সম্ভব না, হয়তো জানতো না জানলে তো তুমি মনে করো আনারি ডাক্তার, তুমি তো চোখ বন্ধ করে অপারেশন করে রোগী গলা কেটে মেরে ফেলবা। বাট যে ডাক্তার জানে যে হাই এখানে তো ছুরি চালাইলে এটা কাটা যাবে, রোগী মারা যাবে। ঠিক আছে, তাহলে cot ও a এর গুণফল এটা কি না? সত্য না। এরপরে দেখো a এর কোনো একটি মানের জন্য sec a সমান 12/5। আমরা কি জানি sec মানে কি? sec a সমান আমরা কি জানি? cos মানে কবরে ভূত, অতি। ভূত মানে ভূমি, অতি মানে অতিভুজ। তাহলে sec হবে cos এর উল্টা, অতিভুজ বাই ভূমি। ঠিক আছে, অতিভুজ বাই ভূমি। এখন আমি যে চিত্র আঁকছি সেটার জন্যই তো দেখতে পাচ্ছ sec a হচ্ছে অতিভুজ বাই ভূমি। অতিভুজের দৈর্ঘ্য 12 একক, এটা অতিভুজ, এটা কি অতিভুজ, আর কোণের সংলগ্নটা এটা হচ্ছে ভূমি। তো এই চিত্রেই তো দেখে মনে হচ্ছে অতিভুজ 12 একক, ভূমি 5 একক, সম্ভব তো, তাই না? অতিভুজ 12 একক, ভূমি 5 একক, এটা এরকম চিত্রই সম্ভব হচ্ছে। 12 মানে কি 5 এর ডাবল করলে 10, তার থেকে একটু বেশি। অসম্ভব না।
এ এর কোনো একটি মানের জন্য sec a সমান 12/5 হইতে পারে। সেকের মধ্যে উপরে কি অতিভুজ, নিচে কি ভূমি। অতিভুজ তো বড়, ভূমির থেকে বড় অতিভুজ হইতে পারে, ভূমির থেকে বড় অতিভুজ হইতে পারে। সেই জন্য sec a সমান লবে 12 হরে 5 সম্ভব, সত্য কথা, হইতে পারে, কোন একটা মানের জন্য হইতে পারে, বাট সবসময় না, কোন একটা ত্রিভুজের ক্ষেত্রে হইতে পারে, কোন একটা ত্রিভুজের ক্ষেত্রে তো হইতে পারে। ওকে, তারপরে দেখো ঘ নম্বর কি বলছে, কজ হলো কোটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ। এটা তো একটা মিছা কথা, তাই না? আমরা তো জানি সংক্ষিপ্ত রূপ কি করা হয়, এই যে প্রথম তিনটা অক্ষর, কোটেনজেন্টের প্রথম তিনটা অক্ষর কি কট, কোটেনজেন্টের বানানের প্রথম তিনটা অক্ষর কি কট, তাহলে কোটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ হবে কট। ওরা বলছে কজ, তাহলে ওরা মিছা কথা বলছে। তাহলে আশা করি এই চারটার ব্যাখ্যা তোমরা সবাই বুঝতে পারছো, কোনটা সত্য কোনটা মিথ্যা, কেন সত্য কেন মিথ্যা, এগুলো কিন্তু কনসেপচুয়াল। হয়তো এমসিকিউতে আসতে পারে, বাট আমরা কারণটা বুঝে নিয়েছি। আচ্ছা, এরপরে দেখো 2 নাম্বার, সাইন এ সমান 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। একটা ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে দিচ্ছে সাইন এ সমান, আমরা তো জানি মোট ত্রিকোণমিতিক অনুপাত 6টা, তাহলে একটা দিয়ে দিছে, আরো বাকি 5টা তোমাকে বের করতে বলছে। তো সেইটা তুমি কিভাবে করবা দেখো, কি দেওয়া আছে, সাইন এ সমান 3/4। সাইন এ মানে কি আমরা কিন্তু জানি, সাইন থিটা থাকুক এ কোণ থাকুক, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, সাগরে লবণ অতি, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতি মানে অতিভুজ, সাগরে লবণ অতি। তাইলে এটা দিয়ে আমাদের একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। তোমরা স্কেল পেন্সিল দিয়ে আঁকবা, আমি কি করতেছি হাতে হাতে আঁকে ফেলতেছি। ওকে, হাতে আঁকা দেখে একটু বাঁকা তারা মনে হইতে পারে, বাট এ বি সি কোণ হিসেবে কাকে নিতে বলছে, এ কোণ, ঠিক আছে? তাহলে এই যে এই জায়গায় আমি এ কোণটা নিচ্ছি, এই কোণটা কি নাম এ। ফুল নেম কিন্তু ওর বিএসসি, ফুল নেম কি বিএসসি, বাট নিক নেম কোন এও লেখা যায়, শুধু এও লেখা যায়, ঠিক আছে? এক অক্ষরের নাম দিলে ওর নাম কোন এও দেওয়া যায়, শুধু এও দেওয়া যায়। 3 অক্ষরের নাম দিলে বিএসসি অথবা সিএবি, ঠিক আছে? তাহলে এ কোণের যেহেতু বলছে, সেই জন্য এ কোণ হচ্ছে আমাদের টার্গেট সূক্ষ্মকোণ। আর এটা 90 ডিগ্রি, দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এটা আমাদের লেখা লাগে না, এই চিহ্ন দিলেই বোঝা যায় 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের কি অতিভুজ। আচ্ছা, আর এই কোণের সংলগ্ন যেটা, এটা হবে আমাদের কিন্তু ভূমি, আর এটা হবে কি বিপরীতটা হবে আমাদের লম্ব, বিপরীতটা হবে লম্ব, আর এটা কি আমাদের অতিভুজ। আশা করি সমকোণী ত্রিভুজের অতিভুজ কোণটা, এ কোণ বা সূক্ষ্মকোণ যদি এটাকে নিই, কেন এটাকে নিলাম, ওরা তো এ কোণের কথাই বিবেচনা করতে বলছে। আর কোণের সংলগ্নটাকে সন্নিহিত বাহু বা ভূমি, আর কোণের বিপরীতটাকে বিপরীত বাহু বা লম্ব নামে ডাকা হয়। এখন কোনটার মান জানি, সাইন মানে আমাদের কিন্তু লম্ব বাই অতিভুজ, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ। সুতরাং এবিসি সমকোণী ত্রিভুজে, তুমি তো এইভাবে চিত্র এখানে লিখে দিলা। তাহলে আমাদের লম্ব কোণটা, লম্ব হচ্ছে বিসি, লম্ব কোণটা বিসি, বিসি সমান হচ্ছে আমাদের লম্বের দৈর্ঘ্য 3, বিসি সমান হচ্ছে 3, বিসি সমান হচ্ছে 3। আর কি, আর হচ্ছে অতিভুজ, অতিভুজ যে এসি সেটা সমান কিন্তু 4, অতিভুজ এসি সমান কি 4, অতিভুজ এসি সমান হচ্ছে 4। আর বাকি রইল কি ভূমি, 3টা বাহুর মধ্যে 2টার তত্ত্ব আমরা যে সাইন এ সমান 3/4 দিয়ে দিছে, সেটার মাধ্যমে
চিহ্নিত করে ফেলতে পারছি। আরেকটা বাকি আছে, ওইটা কিভাবে বের করবা? পিথাগোরাস, ওই বেটা ডাক দাও, ওই বেটা তোমার এসে হেল্প করবে। আমরা কিন্তু জানি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য, ঠিক আছে। পিথাগোরাসের উপপাদ্য হইতে আমরা কি জানি? পিথাগোরাস ওই বেটা কি বলে গেছে, এই যে অতিভুজ বাদে যে বাকি দুইটা ভূমি আর লম্ব, ওদের যদি বর্গ করে যোগ করো সেটা অতিভুজের বর্গের সমান। ভূমির নাম কি এখানে এ বি, তাহলে আমরা লিখতে পারবো এ বি স্কোয়ার, আর লম্বের নাম কি বিসি, বিসি স্কোয়ার সমান কি অতিভুজ, অতিভুজের নাম কি এই চিত্রে এসি, এসির স্কোয়ার। ঠিক আছে, তাইলে দেখো মানগুলো যদি বসাও, তোমার তো এ বি স্কোয়ার জানা নাই তাই না, এসি স্কোয়ারের এসি জানো, এসি সমান কি 4। তাহলে এখানে যদি একবারে লিখতে সমস্যা হয় এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। এখন মানগুলো বসাও, এসি স্কোয়ার মানে কি, এসি সমান 4, তাহলে এটা হবে 4 স্কোয়ার, বিসি সমান 3, তাহলে এটা হবে 3 স্কোয়ার, তার মানে কি 16 বিয়োগ 9, তার মানে 7। তাইলে এ বি স্কোয়ার সমান পাইছো 7, তাহলে এ বি সমান কত? এ বি সমান হবে কিন্তু √7। বর্গমূল করতেছি কিন্তু প্লাস মাইনাস দিচ্ছি না, কারণ কি, এই যে এ বি দ্বারা তো বাহুর দৈর্ঘ্য নির্দেশ করে। কি নির্দেশ করে? বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য নেগেটিভ হইতে পারে না, বাহুর দৈর্ঘ্য নেগেটিভ হইতে পারে না। তাহলে আশা করি সবাই এ বি বাহুর দৈর্ঘ্য বের করাটা বুঝতে পারছো। সমকোণী ত্রিভুজ তো তোমাকে যে অনুপাতি দিয়ে দেওয়া থাকুক, দুইটা বাহু তুমি বের করে ফেলতে পারবা। বাকিটা কিভাবে বের করবা? পিথাগোরাসের উপপাদ্য দিয়ে। এখন টার্গেট কি, অন্যান্য যে ত্রিকোণমিতিক অনুপাত সেগুলা বের করা। অন্যান্য আর কি কি আছে? অন্যান্য আমাদের আছে কিন্তু, আচ্ছা ভূমির দৈর্ঘ্য কিন্তু আমরা √7 পেয়ে গেছি। এখন অন্যান্য অনুপাত কি কি? এ কোণের জন্য তাইলে cos a, তাই না? cos a সমান কি? cos a সমান হচ্ছে, আমরা কিন্তু জানি cos a মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ভূমি কত বলো? √7, অতিভুজ কত? 4, তাহলে এটা হবে √7/4। তাহলে cos a বের করে ফেলছো, cos এর বিপরীত কি? sec a, সেটা এটাকে উল্টে দিলেই হবে, এটাকে উল্টে দাও। cos a হচ্ছে ভূমি বাই অতিভুজ, sec a হচ্ছে অতিভুজ বাই ভূমি। ঠিক আছে, তাহলে সেটা তোমার কত হবে? 4/√7 গেল। সাইন তো আসি 10 cot, 10 a সমান কি? টেরা, এই যে টেরা, লম্বার দিকেই লম্ব, ভূতের দিকেই ভূমি। এখন যদি মানগুলো বসাও, লম্ব কত? লম্ব হচ্ছে 3, ভূমি কত? √7, তাহলে 3/√7। তাহলে cot a কি হবে? ওইটার উল্টাটা, উল্টাটা মানে কি? √7/3। একটা বাকি কি? cosec a। cosec a তো আমাদের ত্রিভুজ নাইকেও বের করে ফেলতে পারতাম। cosec a কি? যে সাইনের বিপরীত, সাইন মানে লম্ব বাই অতিভুজ, এটা মানে কি? অতিভুজ বাই লম্ব। অতিভুজের দৈর্ঘ্য কত? অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 4, লম্বের দৈর্ঘ্য হচ্ছে 3, 4/3। তাহলে এই সবগুলো ইচ্ছা করলে আলাদা আলাদা করে লিখতে পারো, অথবা এখানে আনসার লিখে দিতে পারো। তাহলে আমাদের বাকি 5টা ত্রিকোণমিতিক অনুপাত কিন্তু আমরা বের করছি। যেটা দেওয়া আছে সেটার মাধ্যমে একটা সমকোণী ত্রিভুজ আঁকবো, অবশ্যই 3টার মধ্যে 2টা এখান থেকে তুমি পায়ে যাবা। পিথাগোরাসের মাধ্যমে বাকিটা বের করবা, তারপর টার্গেট যেগুলা সেগুলোর অনুপাতের সূত্রগুলো তো আমরা মনে রাখবো, মনে রেখে মানগুলো বসাইলেই হয়ে যাবে। এরপর দেখো 3 নাম্বার অঙ্কটা, সেটাতে কি বলছে আমাদেরকে। এখানে কি দেওয়া আছে বলো তো? দেওয়া আছে আমাদেরকে 15 cot a সমান 8, তারপর sin a ও sec a এর মান বের করো। তাহলে এটা কিন্তু আগেরটার থেকে আরো সহজই হবে, কারণ এখানে মাত্র 2টা বের করতে বলছে। আগের অঙ্কের মতোই দেখো কিভাবে আমরা করে দিচ্ছি।
আমাদের কি দেওয়া আছে বলো তো? দেওয়া আছে 15 cot a সমান 8। এখান থেকে আমরা যদি শুধু cot a লিখতে চাই, cot a সমান কিন্তু হবে আমাদের 8/15। ঠিক আছে, এখন তোমরা তো জানো টেরা লম্বা ভূত, 10a মানে কি লম্ব বাই ভূমি, তাহলে cot a হবে কি? cot a হবে কিন্তু ভূমি বাই লম্ব। তারপর তুমি একটা কি করবা, বুদ্ধি কইরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবা। কি আঁকবা? সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ একটা আঁকবা বেটার মতো, আইকা নামকরণ করবা। টার্গেট কোণের নাম ফিক্সড করে দিছে এ। ঠিক আছে, তাহলে এই জায়গায় দিব এ, এখানে দিলাম আমি বি, এখানে দিলাম সি। এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, তাহলে এটা হবে আমাদের অতিভুজ। অতিভুজ আর এইটা তো আমাদের এ কোণ, কোণ তো টার্গেট কোণ, এইটা টার্গেট কোণের সাথেরটা কিন্তু ভূমি, আর এইটা হচ্ছে আমাদের লম্ব। এখন কার কার দৈর্ঘ্য এখান থেকে আমরা বলতে পারতেছি, আমরা কিন্তু ভূমি 8, ভূমি সমান আমরা বলতে পারতেছি 8, আর লম্ব হচ্ছে আমাদের কিন্তু 15। আচ্ছা, আর বাকি রইল কি অতিভুজ, সেটার জন্য আমাদের কে হেল্প করবে? পিথাগোরাস। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ কিন্তু এবিসি, সমকোণী ত্রিভুজ এবিসি হতে পিথাগোরাসের উপপাদ্য, আমরা কার উপপাদ্য ব্যবহার করব? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। পিথাগোরাসের উপপাদ্য যদি তুমি ব্যবহার করো, ওই বেটা জানি কি বলছিল, ওই বেটা আমাদের বলছিল কিন্তু এই যে ভূমির বর্গ আর লম্বের বর্গ হচ্ছে অতিভুজের বর্গের সমান। আমাদের ভূমির বর্গ নাম কি? এ বি স্কোয়ার, তাই না? আর লম্বের বর্গ বিসি স্কোয়ার, মিলে কার সমান? এসি স্কোয়ার। অতিভুজের নাম কিন্তু এসি। হ্যাঁ, অতিভুজের নাম কি? এসি। তাহলে আমরা কি লিখতে পারবো? এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ওকে, এরপর যদি আমরা মানগুলো বসাই, এ বির মান কত? আচ্ছা, এখান থেকে তুমি একটু লিখে নিতে পারো, এখান থেকে তুমি ইচ্ছে করলে লিখে নিতে। ও, এখানে তো লেখাই আছে, এই যে এ বির মান 8, এই যে এ বি মানে ভূমি, সেটার মান 8, তাহলে এ বি স্কোয়ার হবে 8 স্কোয়ার। আর বিসি, বিসি মানে লম্ব, সেটা 15, সেটা লেখা আছে। ঠিক আছে, লম্ব সেটা হচ্ছে 15 স্কোয়ার। এখন আমাদের 8 স্কোয়ার মানে কি? 64। 15 স্কোয়ার মানে কি? 15 স্কোয়ার হচ্ছে 225। তারপর কত আসে দেখো, এসি স্কোয়ার মানে 64 সাথে 225, তুমি যদি ক্যালকুলেটর দিয়ে যোগ করো, আচ্ছা ফার্স্টে আমরা দেখিনি 15 × 15 225 লেখা ঠিক আছে, যোগ 64, তাতে আমাদের এই যে 64 সাথে 225 যোগ করলে 289, 289কে রুট ওভার করলে কি হয়? আচ্ছা, তারপরে দেখো আমি একটু ডিটেলসে দেখে দিচ্ছি। এসি স্কোয়ার মানে হচ্ছে 17 স্কোয়ার, তার মানে এসি কত? যেহেতু বাহুর দৈর্ঘ্য নেগেটিভ আসবে না, এসি মানে আমাদের এই চিত্রে অতিভুজ। অতিভুজটা তো পরে পাইছি, সেই জন্য অন্য কালার দিয়ে লিখে দিলাম 17। এখন আমাদের দরকার কি? সাইন এ ও সেক এ। তুমি নিচে নিচে লিখে দিতে পারো, আমার দিয়ে জায়গা কম, এই জন্য আমি একটু পাশে লিখতেছি। সাইন এ মানে কি? সাগরে লবণ অতি, লবণ মানে কি? লম্ব বাই অতিভুজ, সেটার মান কত? লম্বের মান কত? ওই যে 15, অতিভুজের মান কত? 17। আর কি দরকার? সেক এ। সেক এ হচ্ছে কজের উল্টা, কজ হচ্ছে কবরে ভূত অতি, মানে ভূমি বা অতিভুজ হচ্ছে কজ, সেক হবে অতিভুজ বাই ভূমি। অতিভুজের দৈর্ঘ্য কত? অতিভুজের দৈর্ঘ্য আমরা পাইছি 17, ভূমির দৈর্ঘ্য আমরা পাইছি 8। পর এই দুইটা মিলাই আমাদের আনসার। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো যে সম্পর্কটা দিয়ে দেওয়া ছিল, সেখান থেকে আমরা cot এর সমান 8/15 লিখছি, ভূমি হবে 8, লম্ব হবে 15, পরে বাকিটা পিথাগোরাসের মাধ্যমে বের করছি, তারপর যেগুলো দরকার সেগুলো আমরা মান লিখে ফেলছি। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো 8 নম্বরটা।
এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ। এবি সমান 13, বিসি সমান 12, কোণ এবিসি হচ্ছে থিটা। ওকে, তাইলে তোমার এটা সলিউশনটা কি হবে? আগে একটা সমকোণী ত্রিভুজ আইকে ফেলবা। আগে কি করবা? সমকোণী ত্রিভুজ আইকে ফেলবা। তাইলে যে তত্ত্বগুলো দিয়ে দিছে সেটার আঙ্গিকে আমরা আগে একটা সমকোণী ত্রিভুজ আগে আইকে ফেলি, পরে নামগুলা বসাই। নামগুলো পরে দিব। সমকোণের নাম বলছে সি, সমকোণের নাম বলছে সি। তাহলে দেখেই বুঝছো এইটা সমকোণ, এইটার নাম দিলাম সি। আচ্ছা, কোণ এবিসি সমান থিটা। এই যে মিডিলেরটা কিন্তু কোণ, মিডিলে কি বি। তোমার এই দিকে কোণ নিলে সুবিধা, ওই দিকে নিয়েও করা যাবে, বাট আমরা যেভাবে সুবিধা আমরা তো চেষ্টা করবো সেভাবেই করতে। তাহলে এই কোণের নাম যদি থিটা দিতে চাই, মিডিল অক্ষরটা যেহেতু বি, আমার এই জায়গায় বি বসাইতে হবে। ঠিক কি বসাইতে হবে? বি। আর বাকি রইল কি এ, একে দিয়ে দাও ওই পাশ। এখন তোমার কি কি দৈর্ঘ্য দিয়ে দিছে? কোণ সি সমকোণ, হ্যাঁ ওকে, কোণ সি সমকোণ। এবি সমান 13, এবি কই রে বেটা? এবি এই যে এবি। এবি মানে কিন্তু আমাদের এখানে অতিভুজ, এবি মানে অতিভুজ, সেটা মানি 13। বিসি, বিসি মানে কিন্তু কোণের সংলগ্নটা, সেটাকে আমরা বলি ভূমি, সেটা কত? 12। আর বাকি রইল কি? লম্ব। লম্বের জন্য আবার পিথাগোরাসকে ডাকতে হবে। লোকটা কবরে যাওয়ার শান্তি পাচ্ছে না, আমরা বারবার ওরে ডাকতেছি। কি করব বেটা? একটা উপপাদ্য দিয়েও বিপদে পড়ে গেছে, বারবার ওকে ডাকা লাগতেছে, ডিস্টার্ব। যাক, কি আর করা। তাহলে তোমরা এগুলো লিখে নিও। হ্যাঁ, দেওয়া আছে অমুক তমুক তমুক তমুক। এখন আমাদের লাগবে কি? ওই যে পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, আমাদের নাম কি ত্রিভুজের? এবিসি হতে, এই দেওয়া আছে এগুলো লিখে নিবা। হ্যাঁ, একটু ড্রপ দিচ্ছি। এবিসি হতে, ওইগুলো না লিখলে কিন্তু পরীক্ষায় নাম্বার কাটা যাবে না, বাট টিচার একটু দেখে মুগ্ধ হবে। পিথাগোরাসের উপপাদ্য হতে, বোধ হতে আমাদের দরকার কি? লম্ব, তাই না? লম্বের নাম কি? এসি, ভূমির নাম বিসি। পিথাগোরাস কি বলছে? এইটারে বর্গ করো আর এটারে বর্গ করে যোগ করো, এইটার বর্গ হয়ে যাবে। তার মানে তোমার এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান কি? এবি স্কয়ার। ওকে, তারপর দেখো দরকার কি? এসি, তাই না? তার মানে এসি স্কয়ার সমান হবে এবি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। এবির মান কত? এবির মান 13, এবির মান হচ্ছে 13, 13 স্কয়ার। বিসি, বিসি হচ্ছে 12, 13 স্কয়ার মাইনাস 12 স্কয়ার। ওকে, পরে যদি আগাও 169 মাইনাস 144, তার মানে এসি স্কয়ার সমান আসছে 25। তাহলে বুঝতেই পারতেছো এসি সমান বা এসি স্কয়ার সমান 5 স্কয়ার, তার মানে এসি সমান 5। তাহলে আমাদের যেটা বাকি ছিল, চিত্রটা একটু আনুপাতিক আঁকলে ভালো, বাট আমরা আগে বুঝতে পারিনি, সমস্যা নাই, এটা রাফ চিত্র। তো তুমি সম্পাদ্যের চিত্র আঁকো নাই, রাফ চিত্র আঁকছো। তাহলে আমরা কিন্তু বুঝে ফেলছি তিনটা বাহুই আমাদের জানা। এখন তো তোমরাই পারবে। এখন কারা পারবে? তোমরাই পারবে। নিচে জায়গা নাই দেখে আমি পাশাপাশি লিখতেছি। তাহলে আমাদের কি কি দরকার? সাইন থিটা, কস থিটা, টেন থিটা। সাইন থিটা মানে যেন কি? লম্ব বাই অতিভুজ। কস থিটা মানে যেন কি? ভূমি বাই অতিভুজ। টেন থিটা মানে যেন কি? লম্ব বাই ভূমি। এখন যদি মানগুলো বসাও, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। লম্ব কত? 5, অতিভুজ কত? 13। কস থিটা মানে ভূমি বাই অতিভুজ। ভূমি কত? 12, অতিভুজ কত? 13। আর টেন থিটা মানে লম্ব বাই ভূমি। লম্ব কত? 5, ভূমি কত? 12। তাহলে আশা করি টার্গেটেড ইনফরমেশনগুলো বের করে সবাই বুঝতে পারছো। যে যে শর্ত দিয়ে দিয়েছে সেটা মিল করে আমরা চিত্র আঁকলাম। বুঝতে না পারলে আবার দেখো, আবার দেখো, আশা করি ফাইনালি বুঝতে পারবে। এরপরে দেখো
এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি কোনটা সমকোণ? tan a সমান √3 হইলে এইটা সমান এইটা সত্যতা যাচাই করো। ঠিক আছে, তাহলে এটা সহজই হবে এবিসি ত্রিভুজের বি কোণ সমকোণ। ওকে, তাহলে আমাদেরও এখানে একটা চিত্র আঁকতে হবে। কাদেরকে চিত্র আঁকতে হবে? আমাদেরকে একটা কোণ সমকোণ, সেটার নাম বলে দিছে বি। সমকোণটার নাম কি বলে দিছে? বি। সমকোণের নাম বলে দিছে বি। ওকে, tan a সমান √3, তাহলে এটা কি a নাও, বাকিটাকে নিবাসী। ঠিক আছে, বি কোণ সমকোণ প্রশ্নের কথা, সেই আঙ্গিকে আমরা চিত্র আঁকলাম। tan a আমরা তো জানি দেওয়া আছে কি, এটা কিন্তু অনেক সহজ, তুমি নিজেরই করতে পারতাম। দেওয়া আছে tan a সমান √3। আমরা তো জানি একটা অনুপাত ভগ্নাংশ, এখানেও ভগ্নাংশ, কিন্তু আমরা হরকে দেখতে পাচ্ছি না, সেই জন্য 1 লিখলাম। তাহলে আমাদের কি হবে? টেরা লম্বা ভূত মানে ভূমি। ওকে, দেখে ভূতের মতো মনে হচ্ছে। আচ্ছা, ভূমির ভরটাকে ভূতের মতো মনে হচ্ছে। ওকে, সমস্যা নেই। তাহলে আমাদের লম্বের দৈর্ঘ্য কিন্তু √3, এটা হচ্ছে লম্ব, এটার দৈর্ঘ্য কত? √3। ভূমির দৈর্ঘ্য কত? 1। ভূমির দৈর্ঘ্য 1, বাকিটা পিথাগোরাস। কে বের করে দিবে? পিথাগোরাস। বুঝতে পারছো? সমকোণী ত্রিভুজ এবিসি হতে, সমকোণী ত্রিভুজ এবিসি হতে আগের মতোই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য যদি আমরা ব্যবহার করি, আগের অঙ্কটাতে কিন্তু আমরা একই ধরনের কাজ করছি, তাই না? 4 নাম্বার, 3 নম্বর একই ধরনের কাজ করছি। ওয়াও, 2 নম্বর একই ধরনের কাজ করছি। তোমাদেরকে এটা নিজেদেরকেই করতে দেওয়ার দরকার ছিল। আচ্ছা, প্রথম ক্লাসের সব কিছু আমি করে দিচ্ছি, পরের থেকে কিন্তু এরকম হবে না। এটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে পিথাগোরাস কি বলে গেছে? পিথাগোরাস বলে গেছে অতিভুজ। এই যে অতিভুজের নাম কি? এসি। অতিভুজের নাম কি? এসি। এসি স্কয়ার সমান কি? এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এবি কত? এবি তো দেখতেই পাওয়া যাচ্ছে 1। বিসি কত? ওই যে বিসির দৈর্ঘ্য √3। বিসির দৈর্ঘ্য √3, সেটার বর্গ, তার মানে 1 + 3, তার মানে 4। তাইলে বলো তো এসি স্কয়ার সমান 4 মানে 2 স্কয়ার। তাহলে আমরা এসির মান ছোট্ট করে একটা 2 লিখে দিতে পারি। এসির মান ছোট্ট করে একটা 2 লিখে দিতে পারি। তাহলে 3 বাহুই হয়ে গেল। লাগবে কি? sin a এবং cos a। সুতরাং sin a সমান কি? cos a সমান কি? আমরা তো জানি sin a মানে লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, BC বাই AC বা লম্ব বাই অতিভুজ। এখন তো একটু দক্ষ হইছ, BC বাই AC লিখে দিলে হবে। BC বাই AC, লম্ব বাই অতিভুজ। লম্বের দৈর্ঘ্য কত? √3/2। √3/2। এটা কিন্তু আমরা চিত্র এঁকে প্রমাণ করছি। আরো যখন দক্ষ হব, tan a সমান √3, এটা কিন্তু কোণের মাধ্যমে প্রমাণ করা যাবে। এই কোণের মান বের করলে আমাদের 60 ডিগ্রি আসবে, পরে এখানে বসাই দিলে হয়ে যাবে। ওকে, আমরা প্রাইমারি লেভেলে আসি, নাম্বার 5 এ আসি। আমরা তো ওই সূত্রে এখনো যাই নাই, সেই জন্য ওইভাবে ওই কনসেপ্ট দিয়ে করাচ্ছি না। বাট পরে সম্পূর্ণ অধ্যায় শেষ হয়ে গেলে এটা কিন্তু আরো অনেকগুলো বিকল্প নিয়ম আছে যেগুলোর মাধ্যমে করা যাবে। cos a সমান কি? cos a সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমির দৈর্ঘ্য কত? ভূমির দৈর্ঘ্য AB, অতিভুজের দৈর্ঘ্য AC। AB বাই AC। AB কত? AB হচ্ছে 1, AC হচ্ছে 2। 1/2। তাহলে দুইটা টার্গেট পেয়ে গেলাম। এখন আমরা লেফট হ্যান্ড সাইডে যদি মানগুলা বসাই, লেফট হ্যান্ড সাইড কি? √3 sin a into cos a। তাহলে √3 জায়গায় √3, sin a এর মান কত? √3/2, cos a এর মান কত? 1/2। পরে দেখো না সরল করে কি আসে। যদি সরল করো √3 উপরেগুলো গুণ, বুঝছো? পাশে মানি উপরে।
√3 মিলে আমাদের আসে 3, সাথে 1 মানে গুণ করলে 3, নিচে 2 2 মিলে 4, 3/4। এইটাই কি রাইট হ্যান্ড সাইড? হ্যাঁ, এটাই রাইট হ্যান্ড সাইড। তাইলে সত্যতা যাচাই করা হলো। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছো। সবগুলো প্রথমটা তো কনসেপচুয়াল ছিল, 2 3 4 5 কিন্তু একই ধাঁচের অঙ্ক। তত্ত্ব দিয়ে দিছে, ত্রিভুজ আঁকলাম, বাকি বাহু বের করলাম পিথাগোরাস দিয়া, তারপর টার্গেট জিনিসটা বের করতে বললে বের করছি, সত্যতা যাচাই করতে বললে সত্যতা যাচাই করছি। তাহলে আশা করি সবাই সম্পূর্ণ ক্লাসটা ভালো করে বুঝতে পারছো। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ।